যমুনা রেল সেতুতে চলল যাত্রীবাহী ট্রেন, আনুষ্ঠানিক উদ্বোধন মার্চে। অপারেশন ডেভিল হান্টে আজ গাজীপুরে আটক ৪৮, সারা দেশে গ্রেপ্তার ১৭৬। আশ্বাস নয়, দ্রুত আড়িয়াল খাঁ নদের সেতুর বাস্তবায়ন চান এলাকাবাসী। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। এতক্ষণ আকিস বসে গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। যমুনার রেল সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি প্রথম সেতু পার হয়েছে। সকাল ১০টায় ওই ট্রেন যমুনার রেল সেতু অতিক্রম করার সূচি নির্ধারিত ছিল। তবে রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল 10:30টায় যমুনা সেতু পশ্চিম সৈয়দাবাদ স্টেশনে পৌঁছে। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে 11টার দিকে সৈয়দাবাদ স্টেশন থেকে ছেড়ে আসে। এরপর পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো যমুনা রেল সেতু হয়ে চলাচল করবে। আগামী 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে যমুনা রেল সেতুর। অপারেশন ডেভিল হান্ট অভিযানে আজ গাজীপুর মহানগর ও জেলার অন্যান্য স্থান থেকে আরও ৪৮ জনকে আটক করা হয়েছে। গতরাত 12টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত মহানগর থেকে 40 ও জেলার অন্যান্য স্থান থেকে 8 জনকে আটক করা হয়। এছাড়া নারায়ণগঞ্জে গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে। অভিযানের চতুর্থ দিনে আজ জামালপুর জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। খাগড়াছড়িতে রাতভর অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 13 নেতাকর্মীকে। এছাড়া গত 24 ঘন্টায় চট্টগ্রামে 4, রংপুরে 32, রাজশাহীতে 2, ময়মনসিংহে 22, চাঁদপুরে 23, নোয়াখালীতে 8, কুমিল্লায় 6 এবং ভোলায় 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ন্যায়ভিত্তিক, সুসংহত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করছেন বাংলাদেশ আনসার, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। বুধবার দুপুরে গাজীপুরে আনসার একাডেমিতে আনসার ভিডিপির ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৪৫তম সমাবেশে তিনি এ কথা বলেন। আনসার সদস্যরা সব জায়গায় নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আনসার সদস্যদের যৌক্তিক দাবিগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এবছর সেবা ও সাহসিকতার 4টি বিভাগে মোট 8 ক্যাটাগরিতে কর্মকর্তা, কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং অন্যান্য পদবীর সদস্য সহ 156 জন বিভিন্ন পদক পেয়েছেন। তাদের পদক দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশ গড়ার কাজে আনসারের কিন্তু সবচেয়ে বড় ধরনের ভূমিকা ছিল এবং আছে। ভবিষ্যতে তারাই কিন্তু সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু তারা আছেন এবং তারা আইন শৃঙ্খলা সাথে সাথে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশগ্রহণ করতেছে এবং দেশের জন্য অনেক কাজও করে। এবং দেখেন ইসের সময় যেসব অনেক কিছু খালি হয়ে গেছিল, কিন্তু আনসাররা কিন্তু তার দায়িত্ব যেই সব জায়গায় ছিল তারা কিন্তু তাদের প্লেস কোথাও ছাড়ে নাই। একটি সেতুর অভাবে বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন নরসিংদীর রায়পুর ও শিবপুর উপজেলার লাখো মানুষ। রাধাগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপর সেতু না থাকায় দুর্ভোগে পড়াচ্ছেন প্রায় 12 গ্রামের মানুষ। সেতু নির্মাণে স্থানীয়দের দীর্ঘদিনের দাবি আজও উপেক্ষিত। নরসিংদী থেকে সোহাগ মিয়ার তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর রায়পুর উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী রাধাগঞ্জ বাজারের পাশ দিয়ে বয়ে গেছে আড়িয়াল খাঁ নদ। এই নদের উপর স্থায়ী কোনো সেতু না থাকায় দুই পারে 12টি গ্রামের মানুষের পারাপারে একমাত্র ভরসা নড়বড়ে এই বাঁশের সাঁকো। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাজারঘাটে যাতায়াতে এই বাঁশের সাঁকোই ভরসা। তবে বর্ষায় নদে পানি বেড়ে গেলে পারাপার করতে হয় ছোট নৌকায়, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে স্কুল শিক্ষার্থী, শিশু, নারী ও অসুস্থ বৃদ্ধদের পড়তে হয় চরম দুর্ভোগে। স্টুডেন্ট নরসিংদী সরকারি কলেজে বিভিন্ন কলেজে পড়াশোনা করে, তারাও পরীক্ষার সময় বাস ক্লাসের সময় সঠিক টাইমে পৌঁছাতে পারে না শুধু ভিড়ের কারণে। আমরা ছাত্ররা এপার পারাপারে খুব কষ্ট করে, কত ছাত্র পড়া পাও ভাঙছে, হাত ভাঙছে। প্রকৌশলী হিসেবে আছেন দায়িত্বরত এলজিডিআর এর মন্ত্রণালয়ে, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি
এই ব্রিজটি যাতে অচিরেই নির্মিত হয়। রোগী নিয়ে আসতে পারি না, এই ব্রিজ দিয়া অনেক সময় রোগী মারা যায়। সেতু না থাকায় এখানকার উৎপাদিত শাকসবজি বিক্রির জন্য নরসিংদী শহর কিংবা ঢাকাতে নিতে পারেন না কৃষকরা। ফলে বছরের পর বছর ধরে ক্ষতি সইছেন এখানকার মানুষ। এই ব্রিজটা নিয়ে আমরা প্রায় 20 বছর ধরে ভুগতেছি, কিন্তু এই যে ব্রিজটা হইলে আমরা এখান থেকে মালামাল নিয়ে বাড়ি যেতে পারি। দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও কোনো উদ্যোগ নেননি জনপ্রতিনিধিরা। তবে আন্ডার 100 মিটার প্রকল্প বাস্তবায়নের জন্য বছর খানেক আগে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। পিডি স্যারের সাথে যোগাযোগ করব যাতে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়। এরকম 32টা ব্রিজের প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু এগুলা এখনো সবগুলো ব্রিজ অনুমোদন হয়। আশ্বাস নয়, দ্রুত আড়িয়াল খাঁ নদে সেতুর বাস্তবায়ন দেখতে চান এলাকাবাসী। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অমর একুশে বইমেলার আজ 12তম দিন। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। আজকের মেলার খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, এখন পর্যন্ত কি অবস্থা বইমেলার? নতুন কি বই বের হলো? পাঠক সমাগম কেমন দেখতে পাচ্ছেন? এবং সেই সাথে নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। জাকিয়া, আমি প্রথমেই জানিয়ে রাখি যে চলছে অমর একুশে বইমেলা 2025 এবং প্রতি বছরই যে বইমেলাকে কেন্দ্র করে লেখক পাঠক সকলের যে একটি সন্নিবেশ ঘটে, তাদের আনাগোনা ঘিরে কিন্তু মেলা প্রাঙ্গণ জমে ওঠে। তবে প্রতিদিনই আমরা জানি যে দুপুর 3টা নাগাদ মেলা খোলে, মেলার প্রবেশ পথ উন্মোচন করে দেওয়া হয় সাধারণ মানুষ। যে সন্ধ্যা নাগাদ কিছুটা মানুষের ভিড় বাড়ে, সেক্ষেত্রে হয়তো বইমেলাটা মুখরিত হয়ে ওঠে। আর যেমনটি আপনি বলছিলেন যে নিরাপত্তার ব্যবস্থাটা আমরা শুরু থেকেই দেখে আসছিলাম, বেশ ভালোভাবে জোরদার করেই কিন্তু বইমেলা শুরু হয়েছিল। তবে কিছুদিন আগে যে অপ্রীতিকর ঘটনা ঘটে, তারপর থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আরো তৎপর হয়েছেন এবং তাদের উপস্থিতি কিন্তু আমরা বেশি আকারে দেখতে পাচ্ছি বইমেলা জুড়ে। আর যে নতুন বই আসার কথা বলছিলেন, যে আমরা জানি যে বিকেল 4টার পরে কিন্তু এই তথ্যটা পাওয়া যায়। তো এখন পর্যন্ত আমরা যে আজকে কি পরিমাণ বই প্রকাশিত হয়েছে মেলায়, সেই তথ্যটি পাইনি। আমরা জানি যে বিকেল 4টার পরে কিন্তু এই তথ্যটা পাওয়া যায়। তো এখন পর্যন্ত আমরা যে আজকে কি পরিমাণ বই প্রকাশিত হয়েছে মেলায়, সেই তথ্যটি পাইনি। কাল কিন্তু মোট 91টি বই প্রকাশিত হয়েছিল। তো জাকিয়া, এই ছিল আমার কাছে বইমেলার খবর। আমি কিন্তু পরবর্তী সংবাদে হয়তো আবারও যুক্ত হব, সেক্ষেত্রে আরও নতুন তথ্য থাকলে সেটিও জানাতে পারবো। অমর একুশে বইমেলা 12তম দিনের খবর জানাতে সহকর্মী ওয়ালিউল সাকিব আমাদের সঙ্গে বইমেলা প্রাঙ্গণ থেকে সরাসরি সংযুক্ত হয়েছিলেন। দেশের খবরের আয়োজনে আছে একটা বিরতি নিচ্ছে, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। এটিএন নিউজের আয়োজনে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডের খুলনায় অডিশন পর্ব এবং পরলোকে দেশে ফুল চাষে পথিকৃৎ শের আলী সর্দার। আপনারা দেখছেন দেশের খবর। নিত্যপণ্যের দাম সহনশীল, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সিরাজগঞ্জে সমাবেশ করছে বিএনপি। ইসলামিয়া কলেজ মাঠ থেকে আরও জানিয়েছেন সহকর্মী ফেরদৌস হাসান। নিত্য প্রয়োজনীয় মূল্যের যে সহনশীলতা, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নির্বাচনী রোডম্যাপের দাবিতে সিরাজগঞ্জের যে ইসলামিয়া কলেজ মাঠে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে যে সমাবেশ, এই সমাবেশে কিন্তু আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ। ইতিমধ্যে কিন্তু এই সমাবেশকে কেন্দ্র করে জেলার সহ উপজেলা সহ অন্যান্য পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ কিন্তু সমাবেশ স্থলে আসতে শুরু করেছে। ইতিমধ্যেই সমাবেশকে কেন্দ্র করে বিএনপির মধ্যে কিন্তু একটু উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। অর্থাৎ তারা আশা করছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা দেশে সিরাজগঞ্জে যে সমাবেশ অনুষ্ঠিত হবে, এই সমাবেশের মধ্যে দিয়ে মূলত কিন্তু যে গণতন্ত্র যাত্রাপথের উন্নয়ন, অর্থাৎ নির্বাচনী যে রোডম্যাপ, এই রোডম্যাপটি কিন্তু মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এই নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী আগামীতে যে কর্মসূচি পালন করা হবে সেটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এই ছিল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশের সবশেষ খবর। এটি নিউজের আয়োজনে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড প্রতিযোগিতার অডিশন পর্ব চলছে খুলনায়।
অংশ নিচ্ছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে খুলনা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় অডিশনের রেজিস্ট্রেশন শুরু হয়। আগ্রহী প্রতিযোগীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে একাডেমি প্রাঙ্গণ। 1 ঘন্টার মধ্যেই শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। আজান, কোরআন তেলাওয়াত, হামদ ও নাতের অডিশন দেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্বাচিতরা ঢাকার মূল পর্বে অংশ নেবেন। গ্র্যান্ড ফিনালেতে 3 গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী হিসেবে মোট 9 জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার 1 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 75,000 এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে 50,000 টাকা। জুলাই আন্দোলনের সমন্বয়কারী এবং বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কন্টেন্ট নির্মাতা নুরুজ্জামান কাফির পটুয়াখালীর কলাপাড়া গ্রামের বাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার বাবা-মা সহ পরিবারের 6 সদস্য ঘরের মধ্যে ছিল, তবে তারা অক্ষত অবস্থায় বের হতে পেরেছেন। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে রজপাড়া গ্রামের বাড়িতে আগুনের খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির বাবা ABM হাবিবুর রহমান। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। দেশের খবরে আছে একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। পিঠার নাম শুনলেই জিভে জল আসে না এমন বাঙালি পাওয়া যাবে না। বিশেষ করে শীতে পিঠা বাঙালির জীবন ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। আর সেই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের নরসিংদী ক্যাম্পাসে চলছে পিঠা উৎসব। বিস্তারিত জানিয়েছেন নরসিংদী প্রতিনিধি সোহাগ মিয়া। পিঠার নাম শুনলে জিভে জল আসে না এমন বাঙালি খুঁজে পাওয়া বিরল। বিশেষ করে শীতকালীন পিঠা, গ্রামগঞ্জে শীতকালীন পিঠার এক সময় একটা ধুম চলতো, পিঠা খাওয়ার একটা ধুম চলতো। আধুনিকতার ছোঁয়ায় সেই দৃশ্য এখন অনেকটাই মলিন। দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ আজকে একটি শীতকালীন পিঠার আয়োজন করেছে। মূলত তাদের যেই উদ্দেশ্য সেটি হচ্ছে যে আগামী প্রজন্ম, সেই প্রজন্মকে শীতকালীন পিঠার সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং বাংলার যে সংস্কৃতি আছে সেই সংস্কৃতির সাথে আমাদের নতুন প্রজন্মকে পরিচয় করে দেওয়াই তাদের লক্ষ্য। আমি এই মুহূর্তে রয়েছি দ্য পিপলস ইউনিভার্সিটি অফ নরসিংদী ক্যাম্পাসের একটি পিঠার স্টলে। এখানে স্টলগুলো আমরা ঘুরে দেখেছি যে জেলাভিত্তিক হারিয়ে যাওয়া বিলুপ্ত পায় অনেক পিঠা এখানে সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দিন বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতাদের সমাগম বাড়ছে। আর পিওবির এখানকার যে পিঠা প্রেমীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই স্টলগুলো অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং স্টলগুলোতে বিভিন্ন জেলার যে বিলুপ্তপ্রায় পিঠাগুলো রয়েছে সেই পিঠাগুলো প্রাধান্য পেয়েছে। তারা এখানকার যে বিভিন্ন জেলার শীতকালীন পিঠা রয়েছে সেই পিঠাগুলোর সাথে পরিচিত হতে পেরে এবং পিঠাগুলো খেতে পেরে তারা অনেকটা সন্তুষ্টি প্রকাশ করছেন। এই ছিল নরসিংদীর পিওবি ক্যাম্পাস থেকে শীতকালীন পিঠা সর্বশেষ খবর। শেষ করছে ফুল চাষের পথিকৃতের প্রয়াণের সংবাদ দিয়ে। দেশে বাণিজ্যিকভাবে ফুল চাষের অগ্রদূত শের আলী সর্দার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোরে যশোরের গদখালিতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1982 সালে প্রথম তার হাত ধরেই গদখালি পানিসরায় বাণিজ্যিকভাবে ফুল চাষ শুরু হয়। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের ঝিকরগাছি উপজেলার পানিসরা গ্রামের বাসিন্দা শের আলী সর্দার। তার হাত ধরেই বাংলাদেশে বাণিজ্যিক ফুল চাষের সূচনা হয়। এই যে ফুলগুলো এখন বর্তমান বাংলাদেশে চাষ হচ্ছে প্রায় সব আমার হাত দিয়ে চলে আসছে বাংলাদেশে। 1982 সালে 30 শতক জমির ওপর রজনীগন্ধা ফুলের চাষ করে নিজ গ্রাম সহ সারা দেশের ফুল চাষিদের উৎসাহিত করেন। আর সিঙ্গেল রজনীগন্ধা জাতটা ছিল তখন। শের আলীর দেখানো সেই স্বপ্নের হাত ধরে এখন দেশ ভরে গেছে ফুলে ফুলে। তার হাত ধরেই সর্বপ্রথম যশোর জেলার গদখালিতে ফুলের চাষ প্রতিষ্ঠিত হয়। বহু মানুষ এর উপর জীবিকা নির্ভর করে। জীবনে কোনোদিন ফুলের বীজ বিক্রি করেননি শের আলী, অথচ এ থেকে ভালো উপার্জনের সুযোগ ছিল তার। তবে যতটা পেরেছেন বিনামূল্যে বিতরণ করেছেন। এই পথ প্রদর্শকের মৃত্যুতে শোকের ছায়া ফুল চাষিদের মাঝে।
যখন আমার লাগাই উদ্বৃত্ত থাকতো তখন চাষিদের দিয়ে দিতাম। 70 বছরের জীবনের অধিকাংশটাই কাটিয়েছেন ফুলের সাথে। বাংলাদেশের যশোরকে ফুলের রাজধানী হিসেবে গড়ে তুলেছিলেন শের আলী সর্দার। বর্তমানে যশোরের প্রায় 6000 কৃষক ফুল চাষে জড়িত। দেশের বিভিন্ন বাজারে ফুলের চাহিদার প্রায় 70% আসে যশোর জেলার বিভিন্ন গ্রাম থেকে। বীজ আমার এনে দিয়েছিল নূর ইসলাম নাম করে এক সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। শেষ করব দেশের খবর আয়োজন, তার আগে আকিজ বসে গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। যমুনা রেল সেতুতে চলল যাত্রীবাহী ট্রেন, 18 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন। অপারেশন ডেভিল হান্টে আজ গাজীপুরে আটক 48, সারা দেশে গ্রেপ্তার 176। আশ্বাস নয়, দ্রুত আড়িয়াল খাঁ নদে সেতুর বাস্তবায়ন চান এলাকাবাসী। এটিএন নিউজের আয়োজনে ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে খুলনায় অডিশন পর্ব এবং পরলোকে দেশে ফুল চাষে পথিকৃৎ শের আলী সর্দার। এ ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।